যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লখনৌ বিএসএফকে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। তারা দিক শূন্য হয়ে এলোপাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। তাদের সীমান্তের ভেতর ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং বর্ডার গার্ড বিজিবি এবং ভারতের যে বিএসএফ রয়েছে তারা মুখোমুখি অবস্থানে আছে। ভারতীয় একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ব্যক্তি বলেছেন ভারতীয় সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। এবার সীমান্তে কঠোর পাহারা দিচ্ছে বিজিবি এবং বিজিবি ভারতের চোরাচালানকারীদেরকে ধরেছে। কিভাবে ধরেছে সম্পূর্ণ ভিডিও সহকারে আপনাদেরকে দেখাবো। সাথে সাথে আরও থাকছে ভারতের বর্তমান পরিস্থিতি এবং তারা যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে তাদের দেশের সেনাবাহিনীকে, সে বিষয় নিয়ে বাংলাদেশ কি বলছে এবং কি বলছেন ডক্টর ইউনূস জানিয়ে দেব সে বিষয়টিও। মূল ভিডিও শুরু করব তার আগে ছোট করে একটা কথা বলতে চাই, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, প্রথমেই দেখে আসবো ভারতীয় চোরদেরকে কিভাবে ধরেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী। চলুন। সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এ সীমান্ত। আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে, পাশেই ভারতের মেঘালয় প্রদেশ। রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান, ইয়াবা, ফেন্সি ডিল সহ মানব পাচার। আজকে জানার চেষ্টা করব কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এ সীমান্তে, কি করছে বিজিবি। রাত 10টার পর থেকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে 71 টিম। পাহাড় নদী অতিক্রম করে 1 ঘন্টা হাঁটার পর রাত 1টায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে। জানা গেল 200 টাকা চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। রাত্রে 2টা থেকে 3টা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের। 200-300 টাকা পাওয়া যায়। বিজিবি দলেও থানার দেওয়া যায়, থানার থেকে আইয়া আবার কাজও লাগে যায়, খাইতে তৈব পেটের লাগে। সরকার পাল্টানোর পর এখন বর্তমানে বিজিবি অনেক গরম হয়ে গেছে। এর কিছুক্ষণ পর সীমান্তে বিজিবির টহল টিমের সাথে মুখোমুখি টিম 71। প্রশ্ন, এত রাতে কেন সীমান্তে? আপনি 71 টেলিভিশনের সাংবাদিক, রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা? এই যে সীমান্তে মানব পাচার, চিনি চোরাচালান এসব বিষয় নিউজ করতে আসছি। এসব নিউজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অথরিটি জানে আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে লিখিত? আসলে তো জানাতে হবে, বিষয়টা তো আমার জানা নাই। না, এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ। আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ন সদর সিলেট 48 বিজিবি অবগত করবেন, ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য, না হলে আপনি আসতে পারেন আমি না। তো ভাইয়া রিয়েল সাংবাদিক, আমার আপনি রিয়েল হন আর যাই হন, কিন্তু একটা নিয়ম আছে, আইন আছে। এটা সীমান্ত, আন্তর্জাতিক সীমানা এলাকা। এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ। উনি তো আর আপনি সাংবাদিক জানবেন, ওনার কাছে আপনি চোরাচালানি স্মাগলার হতে পারেন। উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে, অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে, তখন তো এই দায়ভার আমাদের উপরে পড়বে। এই যে আমরা টহল পার্টি যারা আছি এটার জন্য সাফারার হবো আমরা। তাইলে আমরা নিউজ করতে আসছি, এখন আমাদেরকে হেল্প করেন। তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে। তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে। চোখে পড়ে ভারত থেকে চিনি, মদ, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য। সিলেটের গোয়াইনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরাকারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য। 2 ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে। তবে ওই রাতে গোয়াইনঘাট, কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য।
বিজেপি বলছে 5 আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দোনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়াও গোয়েলঘাটের প্রতাপপুর সীমান্তে 2 মানব পাচারকারী সহ আটক হন 7 জন। দিনে রাতে বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধ পণ্য। বিজিবি জানায়, দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো ভারতের যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কি বলছে। অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিয়েকশন দিয়েছেন। আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে। আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন, সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করি শুধু বার্তাতেই সীমাবদ্ধ থাকবে না, এরপর যদি প্রয়োজন হয় তাহলে 45টা মহিষ ধরে আনার বদলে 45 জন বিএসএফ কে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। দর্শক, আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে 14 বছরের বা 13 বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ, লাশটা নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায়? তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি। কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না, কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে। সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো, এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে। আর ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্ব শক্তি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নোবেল লয়েড আছেন, গতকালকে 92 জনের একটা চিঠি আসছে ওনার জন্য, ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন। ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জায়গির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে। পশ্চিমারা ভারতের চোখে বাংলাদেশকে দেখতো, কিন্তু ডক্টর ইউনূস বসার সুবাদে হয়েছে কি তিনি সরাসরি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে দেখাচ্ছেন। পাশাপাশি ভারতের সাথে যে আসলে এই জায়গিরগিরি দেওয়াটা উচিত না সেটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি প্রকাশ করছেন। যেমন বন্যা ইস্যুতে আপনি দেখেন সিএনএনকে আইনা তিনি কিন্তু খবর দিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানটা প্রকাশ হয়েছে। ভারত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কিন্তু আবার বিবৃতি দিতেও বাধ্য হয়েছে। আবার আজকে যখন ডক্টর ইউনূস কথা বলেন যে কোনো ইস্যুতে, এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যায়। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরে কারা? আমার আপনার মতন মানুষ না, প্রত্যেকটা দেশের যারা হাই অথরিটিজ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে যারা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছেন, তারাই বেসিক্যালি এগুলা পড়েন। তো আমার মনে হয়, আমিও বারবার বলি যে আমার দেশের গরিব মানুষ, ভারতের গরিব মানুষ সীমান্তে। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।